আমি অরুণ চ্যাটার্জি, আমি ইন্ডাস্ট্রি, আমি ডিসাইড করি সব কিছু। ওয়েলকাম টু দ্য হারমিট। আমাকে একজন বলেছিল প্রসেনজিৎকে যেদিন তার ভক্তরা প্রসেনজিৎ বলা শুরু করবে সেদিন থেকে তার গ্রহণযোগ্যতা কমে যাবে। ছোটোবেলায় ডিডি বাংলায় দুপুরে একটা করে সিনেমা দিত, আর সেটা আগে থেকে জানিয়ে দেওয়া হতো কী সিনেমা দেবে। যদি সেটা প্রসেনজিতের সিনেমা হতো, আমরা সবাই অপেক্ষায় বসে থাকতাম কখন 12টা বাজবে আর সিনেমা শুরু হবে। দাঁড়াবো স্যার, নিশ্চয়ই দাঁড়াবো। আর আমিও দেখবো যে ওই চরণ দাস ভবিষ্যতে আর কোনো সোনার সংসারকে ভেঙে তছনছ করতে না পারে। ঠাকুমা জেঠিমারা বলতো প্রসেনজিতের বই দেবে আজকে। তারপর যখন আকাশ বাংলা, ইটিভি বাংলা, জি বাংলা চ্যানেলগুলো এলো, সেখানেও প্রসেনজিতের সিনেমাই হয়তো বেশি টিআরপি জেনারেট করেছে। আমার যদি নিজস্ব অভিজ্ঞতা বলি, প্রথমবার সিনেমা হলে প্রসেনজিতের সিনেমা দেখেছি মায়ের আঁচল। প্রসেনজিতের ক্যারেক্টারের নাম ছিল ভোলা, একদম সরল একটা গ্রামের ছেলে যার প্রেমিকা আছে, বাবা মা আছে, কিন্তু পরে সে জানতে পারে তার বাবা মা শহরের কোনো ধনী ব্যক্তি। অনেক ইমোশনাল সিন আছে যেগুলো তোমার চোখে জল আনবে, অনেক কমেডি সিন আছে যেগুলো তোমাকে হাসতে বাধ্য করবে। টোটাল এন্টারটেনমেন্ট প্যাকেজ বলতে পারো, সিনেমা হলে দেখার মতো। কি করে ফাটলো? মিথ্যে বল। বলবো? হ্যাঁ বল না। আমি ডিম ফাটিয়ে দেখছিলাম যে এর মধ্যে মুরগি থাকে কিনা। গ্রামের যে কোনো অনুষ্ঠানে যখন ভিডিও হতো কিংবা বাড়িতে ক্যাসেট এনে দেখতাম, তখনও প্রসেনজিতের সিনেমাই প্রেফার করতাম। আমি তোমার ক্ষতি করেছি? তখন রিলিজ হচ্ছিল টক্কর, ত্যাগ, মিস্টার ফান্টুস, প্রতারক, প্রতিবাদ, একাই 100, আরও অনেক অনেক সিনেমা। দোকানের দেওয়ালে, প্রাচীরে বড় বড় পোস্টার লাগতো। মা ঠাকুমারা তাদের প্রসেনজিৎকে ঘরের ছেলে ভাবত। মেয়েরা তার কাট আউট ঘরের দেওয়ালে লাগাতো। আমি যে দাদার কাছে পড়তে যেতাম, সেই দাদাও প্রসেনজিতের বিরাট ভক্ত ছিল। প্রসেনজিতের মারপিট করার দৃশ্য, কান্নার দৃশ্য, হাসানোর, সবই ভক্তদের মুগ্ধ করত নিঃসন্দেহে। আমি শেষবার সিনেমা হলে প্রসেনজিতের সিনেমাটা দেখেছি ঘর জামাই। কে তুমি? প্রসেনজিৎ। আমি প্রসেনজিৎ নই, কিন্তু লোকে আমাকে প্রসেনজিৎ বলে। হ্যাঁ, প্রসেনজিতের মতন দেখতে তো, তাই। 2008 সালে এই সিনেমাটা রিলিজ করে। তখনও সিনেমা হলে প্রসেনজিতের ক্রেজ ছিল যথেষ্ট। তারপর 2010-এ অটোগ্রাফ রিলিজ করলো, যেখানে অনুপম রায়ের আমাকে আমার মতো গানটা খুব হিট করলো। কিন্তু কোথাও না কোথাও মা ঠাকুমাদের মনে তাদের প্রসেনজিতের জায়গাটা আর আগের মতো থাকলো না। অটোগ্রাফে প্রসেনজিৎ একজন সুপারস্টারের ক্যারেক্টার প্লে করছিল। বাস্তব জীবনেও সে একজন সুপারস্টার, কিন্তু একই সঙ্গে তাকে এরম দেখানো হয়ে আসছিল যে সে সাধারণদের মধ্যে একজন হয়েও লার্জার দেন লাইফ কিছু করছে। সিনেমায় এক ঘুষিতে 10 জনকে কুপোকাত করে দিচ্ছে, বাবা মার সম্মান ফিরিয়ে আনছে, মেয়েদেরকে সম্মান করছে, গ্রামের জন্য লড়ছে। কলকাতা থেকে অনেক দূরের কোনো গ্রামে কোনো মানুষ তার প্রসেনজিৎকে সিনেমায় দেখতে দেখতে ভাবছে আমাদের কমিউনিটির কেউ। এবার কথা হচ্ছে, অটোগ্রাফ উত্তম কুমারের নায়ককে হোমাজ দিয়ে তৈরি করা সিনেমা। যদি স্টারডমের বিচারে দেখি, যে যাই বলুক, আমার মনে হয় স্টারডমের মাপকাঠিতে প্রসেনজিৎ আর উত্তম কুমার এক লাইনে থাকবে। তাহলে নায়ককে এত মানুষ মনে রেখেছে, কিন্তু অটোগ্রাফের নামও কেউ মনে রাখে না কেন? দুজনে স্টারডমের মধ্যে একটা পার্থক্য ছিল। উত্তম কুমার অডিয়েন্সের কাছে সেই রকম সুপারস্টার ছিল যাকে সিনেমায় দেখে সাধারণ দর্শক ভাবতো, যদি একে ছুঁতে পারতাম, যদি এই মানুষটা কোনোদিন আমার সামনে আসতো। আর প্রসেনজিৎ এরকম সুপারস্টার যাকে দেখে মানুষ ভাবে আমার ঘরের একজন, আমার পাশের বাড়ির একজন, দেখো এক ঘুষিতে 10 জনকে উড়িয়ে দিচ্ছে। দুজনের গ্রহণযোগ্যতা এইভাবে আলাদা। অটোগ্রাফ সিনেমাটা সেই ঘরের প্রসেনজিৎকে এক রাতে প্রসেনজিৎ করে দিল। কলকাতা আর বিভিন্ন শহরে খুব প্রশংসা পেল, অনেক পুরস্কারও পেল, কিন্তু গ্রামের ছেলেটা যেন গ্রাম ছেড়ে চলে গেল। ডিরেক্টর নতুন, ভাবনা চিন্তাটা একটু অন্যরকম, and he's confident, he knows. I see. আর আপনার রোল আর প্লটটা? আমার রোলটা একটু অন্যরকম, একটু ডিফারেন্ট। অবশ্যই কথাটা খুব ক্লিশে, তবু মানে এইটা ছাড়া অন্য কোনো কথা এখন মাথায় আসছে না। আর প্লিজ আর কিছু নয়, বাকিটা রূপলি পর্দায় দেখবেন। বাই বাই। রাইট, থ্যাংক ইউ। তারপর 2010-এই মনের মানুষ, 2014-তে জাতিস্বর, জুলফিকর, কাকাবাবুর সিরিজ, অনেক সিনেমা এসেছে। অভিনয়ও অসাধারণ ছিল সিনেমাগুলোতে।
কিন্তু সেই কানেকশানটা আর ফিরছে না। হাতগুলোকে মাদ্রাসা পাঠা পারবে, বড্ড বেয়াদব। প্রসেনজিৎ আস্তে আস্তে মেগাস্টার প্রসেনজিৎ হয়ে গেছে। ইউটিউবে এখনও যদি সার্চ করো রজনীকান্ত ফ্যান ক্রেজ কিংবা নতুন কোনো সাউথ ইন্ডিয়ান হিরোর ফ্যান ক্রেজ, হাজারো ভিডিও আসবে, কিন্তু প্রসেনজিতের আসবে না, যেখানে সেই সাউথ ইন্ডিয়ান সুপারস্টারদের থেকে প্রসেনজিৎ অনেক মাইল এগিয়ে থেকেও নিজের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। আমি ওকে ব্যবহার করেছি। I used her sin. I used অনামিকা। ও আমার কাছে ব্রেক চাইল আর আমি বললাম যে ঠিক আছে। যদি শরীর মেনটেন করা কিংবা ধারাবাহিক সিনেমা করার দিক দিয়ে বলো, তাহলে তার এফোর্টে কোনো খামতি দেখা যায় না, কিন্তু সিনেমা চয়েসের দিকে তার অ্যাওয়ারনেসের অভাব, নিজের শক্ত ঘাঁটি চিনে নেওয়ার অভাব স্পষ্ট লক্ষ্য করা যায়। 2002 সালে জিতের সাথী সিনেমাটা রিলিজ করে, পরে জিৎ সুপারস্টার হয়, দেবও এখন সুপারস্টার, কিন্তু প্রসেনজিতের ধারে কাছে তাদের স্টারডম পৌঁছায়নি, আর সেটা অনেক কঠিনও বটে। তবুও প্রায় 350-রও বেশি সিনেমা করে ফেলা মানুষটাকে এখনও আন্ডাররেটেড লাগে। কেরিয়ারের একটা সময় এসে সব অ্যাক্টরই নিজের লুক আর অ্যাক্টিং স্টাইল নিয়ে এক্সপেরিমেন্ট করে, কিন্তু তারা নিজের কোর ফ্যানদের সাথে কানেক্ট থাকার জন্যে সেরম সিনেমাও করে যা তাকে আর্টিস্টিকভাবে সমৃদ্ধ করবে, পাশাপাশি ভক্তদের কাছেও রেলিভেন্ট রাখবে। হ্যাঁ, আমার বাড়িতে কেন? কেন মানে? তোমাকে দেখতে ইচ্ছা করছে। আমাকে দেখতে ইচ্ছে করছে? আমি তো এখন অফিসে। নো প্রবলেম, আমি অফিসেই চলে। প্রসেনজিৎ সেই সময়কার সুপারস্টার যখন কোনো ওটিটির নামগন্ধ ছিল না। ক্যাসেট এনে তার ছবি দেখতে হতো, আর না হলে সিনেমা হলে গিয়ে দেখে আসতে হতো, ভিড়ও হতো যথেষ্ট। এখনকার সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলোর মতো বাংলায় প্রসেনজিৎ কিংবা সমসাময়িক সিনেমার ক্রেজ ছিল তখন। তাই তো আজ আমাকে অভদ্র শাস্তি হলো। মানে? আমাদের বাবারা কিন্তু আমাদের শর্ত ভাঙতে চাইছেন, তাই তো আজ অভদ্রের মতন বলতে হলো যে একজনের সঙ্গে দেখা করে জানতে চাইবো যে তার শর্তগুলো আমি পূরণ করতে পারলাম কি না। তারপর যখন ওটিটি প্ল্যাটফর্মগুলো এলো, তখন হয়তো বাচ্চারা কিংবা টিনেজাররা নিজেদের সুপারস্টার বেছে নিয়েছে, কিন্তু বাংলা তথা বিশ্বের বিভিন্ন জায়গায় এক বড় অংশের বাঙালি এখনও সেই প্রসেনজিৎকে নিজের মনে একটা জায়গা দিয়ে রেখেছে। ইউটিউবে প্রসেনজিতের পুরানো মুভি কিংবা কোনো পুরানো মুভি রিলেটেড তথ্য সমৃদ্ধ ভিডিও হলে লাখ লাখ ভিউ হয়। প্রসেনজিতের একটা নিজের ডিরেক্ট করা সিনেমা ছিল পুরুষোত্তম, যেটা এখনও অনেক ভিডিওর কমেন্টে দেখি মানুষ খুঁজছে। আমি তো বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছিস? ওই লিফলেট ছাপাতে দিয়েছি প্রেসে, কালকে কলেজে নিয়ে যেতে হবে, হয়েছে কিনা দেখতে যাচ্ছি। লিফলেট? হ্যাঁ, লিফলেট, ইস্তাহার ছড়িয়ে দাও দিকে দিকে। দ্য টাইম হ্যাজ কাম, দ্য টাইম হ্যাজ কাম, সময় এসে গেছে। নো ফিয়ার, নো ফিয়ার। ভাঙিয়া বড় ঝড়, উঠুক তুফান, নিঃশেষ হইয়া যাক নিখিলের যত বজ্রবান। তার পুরানো সিনেমাগুলো এত ক্রেজ হতে পারে, তাহলে যদি ওই ঘরানার নতুন ছবি তাকে নিয়ে তৈরি করা হয়, তাহলে সেই ক্রেজ হবে না কেন? প্রসেনজিতের এরকম অনেক সিনেমা আছে যেখানে সে গ্রামের হয়ে লড়াই করছে, গরিবদের জন্য লড়াই করছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে। সেগুলো দেখে মানুষ এমন ফিল করতো যেমন নিজের ছেলের সাকসেস দেখে তার বাবা প্রাউড ফিল করে। আমিও প্রতিজ্ঞা করছি যে তোমাদের চোখের সামনে ওই মহিম হালদারকে আমি শেষ করবই। আমি ফিরে যাবই গ্রামে, যাবই আমি। তোমরা আমার সঙ্গে যাবে তো? হ্যাঁ, যাবো, হ্যাঁ, আমরা সবাই যাব, তবে একসঙ্গে নয়। প্রথমে যাবে তুমি। আমি না বলা পর্যন্ত তুমি তোমার পরিচয় গ্রামের কাউকে দেবে না, কাউকে বলবে না তুমি অশোক চৌধুরীর ছেলে। তারপরে শুরু হবে যুদ্ধ, মহাযুদ্ধ। কথা দাও। নবমন্ত্রতে নবদীক্ষাতে সবাই মিলে শপথ নিলাম, শত্রু নাশে মিলে মিশে জীবনটা বাজি রেখে দিলাম। ঝঞ্ঝা আসুক তুফান আসুক, আজ পঞ্চ পাণ্ডব এক হলাম। জয় যাক প্রাণ তবু রাখবো মান, হবে শত্রু ধ্বংস কথা দিলাম। ভক্তদের সঙ্গে তার এত গভীর সম্পর্ক ছিন্ন হওয়াটা মোটেও কাম্য নয়। যদি এরম হতে থাকে তাহলে সিনেমার সঙ্গে বিনোদনের সঙ্গে মানুষের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। প্রসেনজিৎ হয়তো প্রসেনজিৎ হয়ে যাবে, কিন্তু সে আমাদের কাছের কেউ থাকবে না যাকে আমরা সেলিব্রেট করতে পারি। থ্যাংক ইউ।